হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের ব্লগে স্বাগতম। আজকে আমরা এসেছি গোচাং বার্লি ফিল্ডে। এটা একটা বিশাল বার্লির খামার। এই হচ্ছে জঞ্জু রেল স্টেশন। এখান থেকে 1.5 ঘন্টা কার ড্রাইভে এসে পৌঁছানো সম্ভব এই বার্লি ফিল্ডটাতে। যেমনটা দেখছেন পুরাটা সবুজের মোড়ানো কার্পেটের মতো। তো এটা পুরাটাই ক্ষেত, আর এর মাঝখানে হলুদ রঙের যে লাইনগুলো দেখছেন এগুলো হচ্ছে এই ক্ষেতের মধ্যে দিয়ে চলার জন্য রাস্তা তৈরি করা। কেন্দ্রীয় এবং স্থানীয় সরকার মিলে এই জায়গাটাকে আসলে এইভাবে সুন্দর করে সাজিয়েছে এবং এটাকে একটা ফেস্টিভ্যালের চেহারায় আনার মতো করে তৈরি করেছে, যাতে এই এপ্রিল এবং মের দিকের এই সময়টা যখন এই বার্লি ফিল্ডটাতে এরকম সিচুয়েশন হয়, এই সময় মানুষজন এসে যেন এখানে জায়গাটা উপভোগ করতে পারে। এখানে প্রায় 100 হেক্টর জমির উপরে বার্লি চাষ করা হয়। এপ্রিল মে মাসে যখন এই বার্লির গাছগুলো একটু বড় হয় এবং পাকা শুরু হয়, তো সেই সময়টাকে বেছে নিয়ে এখানে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। মানুষ যাতে এই প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে পারে, বার্লি ফিল্ডকে কাছ থেকে উপভোগ করতে পারে। এবং এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম এবং স্লো ট্যুরিজমের একটা এক্সাম্পল। এই বার্লি ফিল্ডটাকে একটা ফেস্টিভ্যালের রূপ দেওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে। বিষয়টা হচ্ছে আসলে ইতিহাসটাকে ধরে রাখার চেষ্টা করা। কোরিয়া যুদ্ধের পরবর্তী সময়টাতে যখন নাকি এই এপ্রিল এবং মের দিকটা আসতো, ওই সময়টায় খাবারের যে চাল অর্থাৎ ভাতের স্বল্পতা ছিল এবং এখন যেমন দেখছেন বার্লি পুরোপুরি পাকেও নি, ঠিক আছে। এবং ওই সময়টায় খাবারের একটু যে খাবার যোগান এর যে সমস্যাগুলো ছিল, ওই যে স্ট্রাগলটা ছিল, ওই সময়টা ওই স্ট্রাগলটাকে মেমোরাইজ করার জন্য এই ফেস্টিভ্যালটার আসলে আয়োজন করা। অ্যান্ড দিস এরিয়া ইজ অলসো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্পট। তো যেটা হলো, এখানে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে এলো এবং আমরা এখানে খেতে বসলাম। খাবারের মধ্যে ছিল ভেজিটেবল বিবিম্বাপ। বিবিম্বাপ নিয়ে আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে পূর্ববর্তী, তো সেগুলোও চাইলে দেখে আসতে পারেন। আর কোরিয়ান খাবার নিয়েও আমার বেশ কথাবার্তা টুকটাক বলা হয় আর কি, চাইলে সেগুলো উপভোগ করে আসতে পারেন। খাবার শেষে কিছুক্ষণ পর আমরা এই স্থান ত্যাগ করলাম এবং আমরা চলে গেলাম আজকের দ্বিতীয় লোকেশনে, যেটা হচ্ছে গোচাং ইপসং ফোর্ট্রেস। তো এটা হচ্ছে একটা দুর্গ, যেটা হচ্ছে 1453 সালের দিকে এখানে স্থাপিত হয়। তো দুর্গের প্রবেশ পথে একটা পানসুরি স্টল ছিল, যেখানে পানসুরি গাওয়া হচ্ছিল। তো আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমিও তাদের সাথে গিয়ে একটু পানসুরি গিয়ে দেখলাম। তো এই দুর্গে প্রবেশের মুখে দুর্গ নিয়ে কিছু কথা বলা আছে এবং আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম, এখানে 3 জন মহিলার স্ট্যাচু আছে। তো পরে যেটা জানলাম যে এই স্ট্যাচু দিয়ে আসলে প্রতিফলিত করা হয়েছে সেই সময় মহিলাদের কন্ট্রিবিউশন এই দুর্গটা নিয়ে।
অর্থাৎ দুর্গটা তৈরি করা এবং রক্ষণাবেক্ষণ করা এই সময়ে এই সমস্ত কাজে এই মহিলাদেরও যোগ ছিল। এবং এখানে 3 জন মহিলা দিয়ে 3টা জেনারেশন বোঝানো হয়েছে, দাদি, মা এবং মেয়ে। 3 জেনারেশন ধরে তারা এভাবে কাজ করেছে এই দুর্গটার জন্য। এই দুর্গটি স্থাপিত হয় 1453 সালে জোসন ডাইনেস্টির আমলে, এবং এই দুর্গটার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে মোয়াংসং, অর্থাৎ মাদার্স ফোর্ট্রেস। চৌদ্দশো সালের দিকে সেই সময়টায় বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য তারা এই দুর্গটা গড়ে তোলে, এবং শুধুমাত্র শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্যই নয়, এই দুর্গের মধ্যে গভর্নমেন্ট অফিসিয়ালস এবং লোকাল যে সিটিজেন্স আছেন তাদেরকে রক্ষা করার জন্য এই দুর্গটা তখন ব্যবহার হতো। দুর্গের গেটে উঠতেই যেটা দেখলাম বিশাল আকারের ঢোল, তো একটু বাজিয়ে দেখলাম, এটা এখনো ফাংশনাল। তো এখান থেকে যেটা বোঝা যায় আসলে এই দুর্গতে মানে দূর থেকে কোনো বিপদের আশঙ্কা দেখলে এই ঢোল বাজিয়ে সবাইকে সতর্ক করা হতো। আর ওই গেট থেকে দেখতেই পাচ্ছেন চারপাশে প্রকৃতি কিরকম দেখা যায়। এখানে দেখতেই পাচ্ছেন নানাবিধ ডিজাইন করা, এটা টিপিক্যাল ট্রেডিশনাল কোরিয়ান ডিজাইন এবং কোরিয়ান ড্রাগন। এই আর্টওয়ার্ক কোরিয়ার ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। তো এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা জেলখানার হিসাবে ব্যবহার হতো, আর এখানে কয়েদিদেরকে কিভাবে শাস্তি দেওয়া হতো তার একটা নমুনা আশা করি দেখতে পাচ্ছেন। আসলে সময় স্বল্পতার কারণে এই পুরো দুর্গটা ঘুরে দেখার সুযোগ পেলাম না, বিধায় জিনিসটা আসলে খুব একটা প্রীতিকর হলো না। ইচ্ছা আছে পরবর্তীতে সময় পেলে আবার এই ফোর্ট্রেসে আসব এবং এসে সময় নিয়ে পুরোটা ঘুরে দেখব। দুর্গের ভিতরের দিকটায় একটু সামনে এগুলে এই সুন্দর পার্কটা দেখা যায়। তো এখানে কিছুটা সময় উপভোগ করলাম, করে ফেরত আসার পথে রওনা দিলাম। এই দুর্গ দেখা শেষে
নিকটস্থ একটা পটারি শপে আমরা গেলাম, অর্থাৎ মাটির তৈরি জিনিসপত্র বানানোর ওয়ার্কশপ। এখানে মাটির তৈরি জিনিসপত্র কিভাবে বানাতে হয় তো সেটার একটা হ্যান্ডস ইন এক্সপেরিয়েন্স আমরা পেলাম। ইনস্ট্রাক্টর আমাদেরকে ডিরেকশন গাইডলাইন দিচ্ছিলেন। এরপর আমরা যখন কাজ শুরু করলাম তখন উনি এসে নিজে দাঁড়িয়ে থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। তো এই ছিল আজকে আমাদের ওভারঅল এক্সপেরিয়েন্স। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। ধন্যবাদ।